ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি ওয়েলকাম। আমি এবারে যে আলোচনা করব সেটি হচ্ছে ধুবলাডি রাজবাড়ি। এই রাজবাড়ি সম্পর্কে রাজবাড়ির ইতিহাস বর্ধিত আছে। ইতিহাস থেকে যা পাওয়া যায় সেগুলো আলোচনা করব ও এখানে আমার কিছু মতামত ও এলাকাবাসীর কিছু মতামতের কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। এর মধ্যে আমি আপনাদের সঙ্গে আমার মতামত যে কথাগুলো সেগুলো আমি প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমার কথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে আমি সেই রাজবাড়িটি আমি দেখাচ্ছি। মূলত এই রাজার ইতিহাস একরকম ও এখানকার লোকের কথা আরেক রকম। রাজার কথা বলা হয়েছে সে ছিল নারী লোভী, তার প্রতিদিন একটি করে নারী লাগত। আবার এ কথাও বলা আছে যে এই প্রাসাদের সামনে কেউ জুতা পায়ে হাঁটতে পারত না, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। আমি আপনাদের A to Z ইতিহাস জানাবো। এখানে আমার কিছু মতামত আছে। মুসলিম সালতানাতে এত বড় প্রাসাদ জমিদারের বানানোর অনুমতি ছিল না। এই প্রাসাদের ইট ও ছাদের জন্য রেলপাট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ভবনটির বয়স আমার কাছে মনে হয়েছে 130 থেকে 150 বছরের মতো। ইতিহাসে ব্রিটিশদের সাধু ভাব দেখানো হয়েছে, কিন্তু ব্রিটিশরা আমাদের কখনোই ভালো চাইতো না, কারণ ব্রিটিশরা এদেশে এসেছে শোষণ করার জন্য, শাসন করার জন্য নয়। এই জমিদারকেও রাজার পাট দেওয়ার কারণ আছে, আর সেটি হলো উচ্চ মাত্রায় রাজস্ব আদায় বা উচ্চ মাত্রায় রাজস্ব দাবি। আমার প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদের কাছে ইতিহাস দুইভাবে তুলে ধরব। একটি রাজার পূর্ণাঙ্গ ইতিহাস আর আরেকটি রাজার জুলুমের ইতিহাস, তিনি কত বছর জুলুম করেছে প্রজাদের ওপরে। বাংলাদেশের উত্তর অঞ্চলের নওগাঁ জেলার একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শক হল ধোবলহাটি রাজবাড়ি। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে এর জৌলুস কমলেও ইতিহাস ও স্থাপত্য শৈলীর দিক থেকে ধুবলহাটি রাজবাড়ির গুরুত্ব অপরিসীম। ধুবলহাটি রাজবংশের সূচনা ঘটে প্রায় 400 বছর আগে, মোগল সম্রাট আকবরের রাজত্বকালে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণরাম পরামানিক। কৃষ্ণরাম পরামানিক মূলত ব্যবসায়ী ছিলেন। তিনি লবণের ব্যবসা করতেন এবং সেই সূত্রে এই অঞ্চলের বসতি স্থাপন করেন। তৎকালীন সময়ে ধুবলহাটি অঞ্চলটি মূলত বিলে ঘেরা ও জলমগ্ন এলাকা ছিল। স্থানীয় জমিদারদের কর প্রদানে ব্যর্থতা এবং প্রশাসনিক সুবিধার কারণে কৃষ্ণরাম পরামানিক তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রাজস্ব আদায়ের দায়িত্ব পান এবং ধীরে ধীরে এই অঞ্চলের প্রকৃত জমিদারে পরিণত হন। কৃষ্ণরামের পর তার উত্তরসূরিরা পর্যায়ক্রমে ধুবলহাটির জমিদারি পরিচালনা করেন। তবে এই রাজস্বের সবচেয়ে প্রভাবশালী ও উল্লেখযোগ্য শাসক ছিলেন রাজা হরনাথ রায়। রাজা হরনাথ রায়ের আমলে ধুবলহাটি জমিদারির ব্যাপক বিস্তার ঘটে। তিনি শুধু রাজস্ব আদায়ের সীমাবদ্ধ ছিলেন না, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসায় ব্যাপক অবদান রাখেন। তিনি 1864 সালে ধুবলহাটি রাজা হরনাথ হাই স্কুল প্রতিষ্ঠা করেন, যা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বিদ্যালয়। এছাড়া একটি দাতব্য চিকিৎসালয় এবং বেশ কয়েকটি জলাশয় খনন করান। ব্রিটিশ সরকার তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে প্রথমে রায় বাহাদুর এবং পরবর্তীতে রাজা উপাধিতে ভূষিত করেন। সেই থেকে এই বংশের জমিদারগণ রাজা হিসেবে পরিচিতি পান।
রাজবাড়িটি বিশাল এলাকা জুড়ে নির্মিত একটি নজরকাড়া স্থাপত্য নিদর্শন। মূল রাজবাড়ি এবং এর আশেপাশের স্থাপনাগুলো তৎকালীন অভিজাত রুচির পরিচয় দেয়। ধুবলহাটি রাজবাড়িটি মূলত ইউরোপীয় ও ইন্দো সারাসৈনিক মোগল ভিক্টোরিয়ান স্থাপত্য রীতির মিশ্রণে তৈরি। রাজবাড়িতে প্রায় ৩০০টিরও বেশি কক্ষ ছিল। রাজপ্রাসাদটি ৩ থেকে ৫ তলা বিশিষ্ট কয়েকটি ব্লকে বিভক্ত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল রানীদের থাকার জন্য সংরক্ষিত ও সুরক্ষা বেষ্টিত অংশ, রাজস্ব আদায় এবং ফিচার কাজ পরিচালনার স্থান, বিভিন্ন ধর্মীয় উৎসব ও দুর্গা পূজা আয়োজনের বিশাল উঠান, রাজবাড়ির তরণদ্বারের ওপরের অংশ যেখান থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সানাই বাজানো হতো। রাজবাড়িটির চারপাশ ঘেঁষে বিশাল একাধিক দিঘি খনন করা হয়েছিল, যা প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পানির চাহিদা মেটাত। ধুবলহাটি রাজবংশের পতনের পেছনে প্রধানত রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ভূমিকা ছিল। 1947-এ দেশভাগের পর অনেক রাজপরিবারের সদস্যই ভারতে পাড়ি জমান বা নিষ্ক্রিয় হয়ে পড়েন। পাকিস্তান সরকার 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত করেন, রাজবংশের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার আনুষ্ঠানিক অবসান ঘটান। জমিদারি বিলুপ্তের পর রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে এটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। তো আমার প্রিয় বন্ধুরা, এবার আমি রাজার জুলুমের কিছু বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরব, যেই বিষয়ে তিনি জুলুম করেছেন সাধারণ প্রজাদের ওপরে। রাজা তার জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকারের কাছে 1875 সালে তাকে রাজা এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করে। রাজা হরনাথ রায় একাধারে দাতব্য কাজের জন্য পরিচিতি হলেও জমিদারি শাসনের স্বাভাবিক শোষণ ও কঠোরতা থেকে ধুবলহাটি মুক্তি ছিল না। শাসনের শেষের দিকে রাজপরিবার ও জমিদারি শাসনের কঠোরতা বৃদ্ধি পায়। অত্যাধিক খাজনা বৃদ্ধি ও কিছু প্রশাসনিক স্বেচ্ছাচারিতার কারণে প্রজাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। 1884 সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে সাধারণ প্রজারা রাজা হরনাথ রায়ের অতিরিক্ত খাজনা ধার্য ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং একযোগে খাজনা দেওয়া বন্ধ করে দেয়। এই বিদ্রোহের কারণে দীর্ঘ 7 বছর ধরে প্রজা ও রাজার মধ্যে মামলা মোকদ্দমা চলে। পরবর্তীতে রাজা হরনাথের 2 পত্নী রানী শ্যামসুন্দরী ও উমাসুন্দরী সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের দাবি মেনে নিয়ে আপোষ মীমাংসা করে নেন। বর্তমানে ধুবলহাটি রাজবাড়িটি একটি প্রত্নতান্ত্রিক ভগ্নাশেষ। প্রাসাদের ছাদ ও দেয়াল ধসে পড়েছে এবং অনেক মূল্যবান ইট ও নকশা চুরি হয়ে গেছে। তা সত্ত্বেও বিশালাকার সিংহদুয়ার, নাট্য মন্দিরের স্তম্ভ এবং সুউচ্চ দেওয়ালগুলো আজও ধুবলহাটি রাজপরিবারের অতীত গৌরব ও মহিমার নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর বহু পর্যটক এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে নওগাঁয় আসেন এবং এই প্রাসাদটি তারা ঘুরে বেড়িয়ে দেখে যান। আমার প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে শেয়ার করবেন আরেকজনকে ভিডিওটি দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। আমার ইতিহাস বর্ণনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অতটা ইতিহাসবিদ নয় যতটা আপনারা মনে করছেন। আল্লাহ হাফেজ বন্ধুরা। অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ।